আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মে। আমরা আজ পড়ব সমাসের দ্বিতীয় পর্বের ক্লাস, অর্থাৎ সমাস পরিচিতি। আর সমাস পরিচিতি বোঝার আগে আপনাদেরকে অনুগ্রহপূর্বক সমাসের আগের ক্লাসটি দেখা জরুরি হবে, কারণ সমাসের পরিভাষা নিয়ে ওখানে আলোচনা করেছি। আপনি সমাসের পরিভাষা না বুঝলে সমাসের পরিচিতিটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি পূর্বে ভিডিওটি দেখে আসা। চলুন তাহলে আমরা শিরোনাম রেখে আমাদের সমাস পরিচিতি শুরু করি। 1 নম্বরে আছে হচ্ছে সমাস পরিচিতি। সমাস পরিচিতি 1 নম্বরে আমরা পড়েছিলাম দ্বন্দ্ব সমাস। 1 নম্বরে পড়েছিলাম কি? দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব? দেখেন, দ্বন্দ্ব সমাস চিনতে হলে কিভাবে চিনবেন? সমস্ত পদে এই দেখেন, সমস্ত পদ দেখেন। আপনি আগের ভিডিওটা দেখে সমস্ত পদ চিনবেন না, এই কারণে আগের ভিডিওটা পরে দেখার অনুরোধ করেছিলাম। সমস্ত পদে প্রত্যেকটি সমসমান পদের সমসমান পদের সমান গুরুত্ব থাকবে। সমান গুরুত্ব থাকবে মানে আপনি কাউকে বাদ দিয়ে কাউকে রাখতে পারবেন না, সবাইকে রাখতে হবে। সমসমান পদ কাকে বলে আগের ভিডিওতে আছে। আরেকটা হচ্ছে এইটুকুই, সমসমান মানে দ্বন্দ্ব সমাস চেনার এই একটি যে প্রত্যেকটা পদের সমান গুরুত্ব থাকবে। আর 2 নম্বর হচ্ছে ব্যাস বাক্য করবো কিভাবে স্যার? যেহেতু আমাদের ব্যাস বাক্য সমাসের ক্ষেত্রে লাগে, ব্যাস বাক্য করার সময় পূর্বপদ ও পরপদ ও পরপদের মাঝে ও আর এবং বসে। ও আর এবং এই 3টা শব্দ যে কোনো একটা শব্দ বসাইলেই হয়ে যায়। তাহলে আমরা সমাস চিনব কিভাবে? দ্বন্দ্ব সমাস চিনব প্রত্যেকটা সমসমান পদের সমান গুরুত্ব আছে। সমসমান পদ কোনগুলো? যে সমস্ত পদ যেসব শব্দগুলো নিয়ে হয়। আর স্যার এটা ব্যাস বাক্য কিভাবে করবো? দ্বন্দ্ব সমাস পূর্বপদ পরপদের মাঝে কি বসাবো? ও আর এবং যে কোনো একটু বসালেই হবে। স্যার এতক্ষণ তো নিয়ম কারণ দেখলাম, তাহলে এবার উদাহরণে যাই। চলো উদাহরণে। আগের ভিডিওতে দেখেছেন আপনারা মাতা পিতা একটা শব্দ দেখেছেন, যেটা শব্দ দিয়ে আমি পরিভাষাটা বুঝিয়েছি, মাতা পিতা। স্যার আমাকে বলেন তো, এই মাতা পিতার ক্ষেত্রে আপনি যদি পিতা ঢেকে রেখে মাতা বলেন, তাহলে মাতা পিতার যেহেতু শুধু মাতা বলে কি, সেহেতু মাতা বলতে শুধু মাকে বোঝাচ্ছে, পিতাকে বোঝাচ্ছে না। আবার একই ক্ষেত্রে মাতাকে ঢেকে শুধু পিতা যদি লেখেন বা বলেন, তাহলে মাতা পিতার যে অর্থ শুধু পিতা বলে কি সে অর্থ হবে না। তাহলে 2টা পদেরই দরকার আছে না? নাই, আছে। যেহেতু 2টা পদেরই দরকার আছে, সেটা কোন সমাস স্যার? দ্বন্দ্ব সমাস। 2টা পদেরই দরকার আছে যেহেতু, সেটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য করার ওইটা জানি কি ছিল স্যার? ব্যাস বাক্য করার পদ্ধতি হচ্ছে পূর্বপদ। তাহলে পূর্বপদ কোনটা? মাতা। পরপদ কোনটা? পিতা। তাহলে মাতা আর পিতা, এই পূর্বপদ পরপদের মাঝে কি ও আর এবং যে কোনো একটা কিছু বসা দিতে হচ্ছে। তাহলে এখানে ও বসা দিলাম, হয়ে গেল আমাদের ব্যাস বাক্য। সে চলি একই রকম আয় ব্যয় রাস্তাঘাট। এবার আসেন এগুলো দিলাম সহজ উদাহরণ। পরীক্ষায় এসে কোন শব্দ দেখেন? সত্য। স্যার ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য আপনাদের নিজেদের খোঁজার কাজ, চেষ্টা করবেন। একই রকমের শূন্য সামন্ত, সবই যদি আমি পড়াই তাহলে আপনারা নিজেরা চেষ্টা করবেন। কখন নিজেরাও চেষ্টা করেন। শূন্য সামন্ত। একই রকম ভাবে হিতাহিত, এটাও আপনারা খুঁজবেন, যদি না পান তাহলে কমেন্ট করবেন, আমি পরের ক্লাসে বলবো। আবার এগুলো এখন হচ্ছে পরীক্ষায় আরো আছে অনেকগুলো আসে, যেমন 7-17 মাথামুন্ডু। তোমার কথা মাথামুন্ডু কিছু বুঝলাম না, যে মাথামুন্ডু এগুলো এরকম শব্দ আসে। তো এগুলো হচ্ছে
আমাদের বোর্ডে আসা। আমি একটা ব্যাচ বাক্য দেখালাম, বাকিগুলো আপনাদের ব্যাচ বাক্য নিজেদের প্র্যাকটিস করবেন। না পারলে তো আমি বলবোই, আমাকে কমেন্ট করে দেবো, কিন্তু নিজেরা চেষ্টা করবেন একটু। একটা শব্দ আছে দম্পতি, এই শব্দটা ব্যতিক্রম কিন্তু দ্বন্দ্ব সমাস। দময় প তরিষ্ক দম্পতি। দম্পতি মানে কি? বউ আছে জামাই নেই, জামাই আছে বউ নেই, এটা দম্পতি বলবে? তার মানে দম্পতিতে বউ জামাই দুইজনের উপস্থিতি, বউ এবং জামাই, তার মানে ভিন্ন দুটা শব্দের একই সাথে শব্দের ভিতরে একই সাথে উপস্থিতি আছে, তার মানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, কাউকে বাদ দিলে সেটা হচ্ছে না। এই দম্পতি হচ্ছে ব্যাট বাক্যটা হচ্ছে জায়া। জায়া শব্দ অর্থ কি? জায়া শব্দ হচ্ছে স্ত্রী বা বউ। জায়া স্ত্রী ও পতি, পতি হচ্ছে স্বামী, স্বামী। এই জায়া পতি এইভাবে করে ব্যাট বাক্যটা করতে হবে। দম্পতিটা ব্যতিক্রম এখানে দেখাই দিলাম। এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের প্রাথমিক আলোচনা। এবার মনে হচ্ছে অপ্রধান সমাস। আগের ক্লাস যারা দেখেছেন সমাসের প্রকারভেদে পড়াইছিলাম। অপ্রধান সমাস ছিল 1 নম্বরে ছিল অলুক। সেই অলুক সমাসটির সাথে দ্বন্দ্ব সমাসের একটু আমার যোগাযোগ আছে আর কি। যোগাযোগ যেহেতু আছে সেহেতু আমাদেরকে একটু সেইটাও দেখতে হচ্ছে। অলুক সমাস মানে এটা থেকে প্রচুর পরীক্ষা আসে স্যার। তাহলে প্রথমে আমাদের অলুক সমাস চিনতে হবে, তারপর অলুক দ্বন্দ্ব। অলুক সমাস কাকে বলে? এটা অপ্রধান সমাস যেহেতু কিন্তু সেরকম বলছে না। বিভক্তি লোপ পায় না যে সমাসে, বিভক্তি লোপ পায় না যে সমাসে, যে সমাসে তাকে অলুক সমাস বলে, তাকে অলুক সমাস বলে। এখন কথা হচ্ছে স্যার দিচ্ছেন তো আরেক প্যাচ লাগাইয়া, কি প্যাচ? এই বিভক্তি তো চিনি না, আবার বিভক্তি লোপ পাইছে না পাচ্ছি সেটা কেন বুঝলাম, কিন্তু বিভক্তি চিনা লাগবো। চলেন স্যার বিভক্তি চিনে আসি। তাহলে বিভক্তির সংখ্যাটা একটু লিখে নেই, কেমন? বাক্যস্থিত পদসমূহের মাঝে অর্থের সুসম্পর্ক, বাক্যস্থিত পদসমূহের মাঝে অর্থের সুসম্পর্ক বজায় রাখার জন্য মূল শব্দের সাথে যে বাড়তি শব্দাংশ যুক্ত হয়, যে বাড়তি শব্দাংশ যুক্ত হয় ওই বাড়তি শব্দাংশকে বিভক্তি বলে। ওই বাড়তি শব্দাংশকে বিভক্তি বলে। স্যার এই কেমন হলে তো মানে মূল সংজ্ঞার চেয়ে এই সংজ্ঞা মানে বাসের চেয়ে কঞ্চি পড়ে গেল, ব্যাপারটা এরকম না যে মূল সংজ্ঞার চেয়ে বিভক্তি সংজ্ঞা বেশি হয়ে গেছে। হ্যাঁ স্যারটা পড়াচ্ছি কারণ এটার সাথে আবার আমাদের তৎপুরুষ সমাসের একটা সম্পর্ক আছে, আরো অনেকগুলো সমাসের সম্পর্ক আছে, এই কারণে পড়াচ্ছি, একটু কষ্ট করে পড়ি না। তাহলে সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। সংজ্ঞাটা হচ্ছে এখান থেকে নিচ পর্যন্ত, এগুলো নিচ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পুরো বক্সের মধ্যে যেটা আছে এটা হচ্ছে বিভক্তির সংজ্ঞা। অর্থাৎ বাক্যের মধ্যে মোট কথা হচ্ছে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে অর্থের সম্পর্ক বজায় রাখার জন্য কিছু বাড়তি শব্দাংশ যুক্ত হয় মূল শব্দের সাথে। ওই বাড়তি শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি। বিভক্তির প্রকারভেদ আমাদেরকে জানতে হবে কারণ আমাদের তৎপুরুষ সমাসে লাগবে। তাহলে একটু লিখে নেই বিভক্তির প্রকারভেদ, তারপরে আমরা অলুক সমাসটা চেনার চেষ্টা করি। বিভক্তি 7 প্রকার স্যার। বিভক্তি 7 ধরনের। শুরুতে আসি 7 প্রকার, একটু লিখি। 7 প্রকার। 7 প্রকারের ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে প্রকারের নাম, প্রকারের নাম। আর ছাড়ে লিখবো হচ্ছে বিভক্তি, কোন প্রকারে কি বিভক্তি। তাহলে 1 নম্বর আছে প্রথমা, এগুলো সহজ। 1 2 3 4 5
6 7 জায়গার কারণে ওইদিকে লিখলাম কেমন। এটা প্রথমা বিভক্তি কোনগুলো? অ আর কাছে শূন্য, মানে ওখানে কিছু নাই, যাদেরকে অনেক সময় শূন্য বিভক্তিও বলে। 2 নম্বর দ্বিতীয় কোনগুলো? কে আর হচ্ছে রে। 3 নম্বরে তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ হচ্ছে কে রে, চতুর্থী কে রে। পঞ্চমীতে হচ্ছে হতে থেকে চে, মানে এগুলো কিন্তু বহুল ব্যবহৃত। আরো বহু বচনের ক্ষেত্রে আরো আছে, অন্যান্য ক্ষেত্রে আরো নিয়ম আছে। ষষ্ঠীতে র এর, আর সপ্তমীতে হচ্ছে এ অন্তস্থ তে এতে, এ অন্তস্থ তে এতে। এখন কথা হচ্ছে স্যার যে এই এখানেও তো কে রে আছে, এখানেও তো কে রে আছে, তাহলে স্যার কোন কে রে কখন কেমন বুঝবো? কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থী, এটা বুঝবো কিভাবে? মনে রাখবেন স্যার, চতুর্থী হওয়ার ক্ষেত্রে বুঝাবে কি? বুঝাবে হচ্ছে সম্মান, বুঝাবে সম্মান, অথবা বুঝাবে উদ্দেশ্য। এখন উদ্দেশ্য যদি বোঝায় তাহলে আপনার এই কে আছে না আছে এগুলো বোঝার দরকার নাই। সেটা যখন বোঝাবো, মানে উদ্দেশ্য বোঝালে সেখানে কে আছে বা নাই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টের উদ্দেশ্য বোঝাচ্ছে এই কারণে চতুর্থী, আর কোনো কথা নাই। আর অনেক ক্ষেত্রে সম্মান বোঝানোর ক্ষেত্রে কেরে ব্যবহৃত হতে পারে। যদি সম্মান বা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে কেরে হয় তাহলে চতুর্থী, আর যদি সাধারণভাবে কেরে ব্যবহার করে তাহলে হচ্ছে দ্বিতীয়। এই হচ্ছে আমাদের বিভক্তির হিসাব। বিভক্তিটা লাগবে, আবার বলছি তৎপুরুষ সমাসে লাগবে, এই কারণে ডিটেলস আমি পড়িয়ে রাখলাম। এবার আসি অলুক সমাসের উদাহরণ। স্যার এই বিভক্তি তো চিনলাম না, চলেন বিভক্তির একটা উদাহরণ দেখাই আর অলুক সমাসের একটা উদাহরণ দেখাই, তারপর আমরা অলুক দ্বন্দ্ব পড়ব। দেখেন, গাছের ডালে পাখির বাসা, গাছের ডালে পাখির বাসা, তাহলে এখানে কোনটা কোনটা বিভক্তি একটু খেয়াল করি। আচ্ছা, মূল শব্দ কি গাছের নাকি গাছ? গাছ, তাহলে মূল শব্দ গাছ। বাড়তি কি যোগ হয়েছে? একটা এ আর একটা র। মূল শব্দ কি ডাল না ডালে? মূল শব্দ ডাল, ডাল বলে একটা অর্থ বুঝবেন। বাড়তি কি যোগ হয়েছে? এ। সবসময় কেই হবে, অন্য কিছু তো হতে পারে। মূল শব্দ কি পাখি, পাখি বলে আপনার তথ্য বুঝবেন। বাড়তি কি যোগ হয়েছে? র। এখানে কিছু যুক্ত হয়েছে না, বা কার যুক্ত হয়েছে, কিন্তু কোনো কাজের উপর বাড়তি কিছু যুক্ত নেই। তো এই যে বাড়তি যে শব্দাংশগুলো, এগুলো যুক্ত না করলে বাক্যের অর্থ সম্পূর্ণ থাকে? গাছ, ডাল, পাখি, বাসা অর্থ হলো, মানে বাক্যের শব্দগুলোর মধ্যে কোনো সুসম্পর্ক থাকলো। এই কারণে এই শব্দাংশগুলো যুক্ত হয়। এই শব্দাংশগুলো নিজেদের কোনো অর্থ নেই, কিন্তু কি বাক্যের অর্থ ঠিক রাখতে সহায়তা করেছে। এইগুলো হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তি শ্রেণী বিভাগে দেখেছি। এখন স্যার তাহলে অলুক সমাস কোনগুলা? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। স্যার ঘোড়া আর ডিম বললে হবে? তো বাড়তি কি যোগ হয়েছে? র যোগ হয়েছে না? র কি এক ধরনের বিভক্তি না? বিভক্তি যুক্ত হয়ে আছে না চলে গেছে? আছে, আছে বলে এটা অলুক সমাস। ওই যে বলেছিলাম বিভক্তি লোপ পায় না, মানে থাকে, তাহলে বিভক্তি আছে না চলে গেছে? আছে, যেহেতু আছে সেহেতু কি সমাস, সেহেতু এটা অলুক সমাস। এবার আসে অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? তাহলে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব কিরকম? অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসের, আগেটা ছিল যে বিভক্তি লোপ পায় না যে সমাস, এটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। স্যার তাহলে অলুক সমাস আর অলুক দ্বন্দ্বের মধ্যে পার্থক্য কি? উদাহরণ দিলে বুঝবেন স্যার। তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
দেখেন দেশে বিদেশে এই শব্দটা বললে দুইটা পদ দরকার আছে না নাই? দুইটা পদ দরকার আছে, কারণ দেশে যদি বলেন বিদেশকে বাদ দিয়ে দেশ বলেন তাহলে শুধু দেশকে বোঝাবে, দেশকে বোঝায় না। আবার যদি শুধু বিদেশ বলেন তাহলে দেশকে বোঝায় না। তার মানে দুইটা শব্দ দরকার আছে। দুইটা শব্দের দরকার হলে সেটা কোন সমাস জানে স্যার? দ্বন্দ্ব সমাস। দুইটা পদের দরকার হলে সেটা দ্বন্দ্ব সমাস। আমি যে বলছিলাম সমস্ত পদে প্রত্যেকটি সমস্যার পদে সমান গুরুত্ব থাকে, এই যে কাউকে বাদ দিতে পারবেন না। এবার আসি স্যার, মূল শব্দ কি দেশ না দেশে? মূল শব্দ দেশ, বাড়তি কি যোগ হয়েছে? এ। মূল শব্দ কি বিদেশ, বাড়তি কি যোগ হয়েছে? এ। তাহলে বিভক্তি যুক্ত আছে না চলে গেছে? আছে। এখন কথা হচ্ছে স্যার আগেও তো বিভক্তি যুক্ত হয়েছিল, আগে যুক্ত হয়েছিল একটা পদের সাথে, ঘোড়ার ডিম, শুধু ঘোড়ার সাথে বিভক্তি যুক্ত হয়েছিল, এক সাইডে হয়েছে আর এক সাইডে হয় নাই, ব্যালেন্স হলো, পক্ষপাতিত হয়ে যায় নাই। এখানে তো বিভক্তি যুক্ত হয় না, এখানে তো যুক্ত হয়েছে, তাহলে পক্ষপাতিত হয়ে গেছে। এখানে দ্বন্দ্ব সমাসে কোনো পক্ষপাতিত করা যাবে না। যদি বিভক্তি যুক্ত হয় তাহলে দুই জায়গায় বিভক্তি যুক্ত হবে। স্যার এরকম আরো উদাহরণ আছে? অবশ্যই। দেখেন জলে স্থলে, জলে স্থলে, আকাশে বাতাসে, আকাশে বাতাসে, তারপর হচ্ছে পথে ঘাটে, পথে প্রান্তরে, কথায় কথায়, কারণে অকারণে, এরকম অনেক শব্দ আছে, অনেক উদাহরণ আছে, আপনি নিজেরাও প্র্যাকটিস করলে পাবেন। স্যার এখন এই অলুক দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কিভাবে করব? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কিভাবে করেছেন? পূর্বপদ পরপদের মাঝখানে কি ও আর এবং নাকি? পূর্বপদ কোনটা? দেশে, পরপদ বিদেশে। তাহলে দুই পূর্বপদ পরপদের মাঝে কি যেন বলবে স্যার? ও আর এবং। আগে দ্বন্দ্ব সমাসে পড়াইছি, তাহলে এখান থেকে দেশে এবং বিদেশে আপনি ও আর এবং যখন একটা বসায় দিলেই হবে, হয়ে গেল ব্যাস বাক্য। দ্বন্দ্ব সমাসের অলুক দ্বন্দ্ব নিয়ে কোনো কথা আছে? এটা থেকে পরীক্ষা প্রশ্ন প্রচুর আসে, এই কারণটা দেখা দেন স্যার। আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, এটা আবার কি স্যার? বহুপদী নামের ভিতরে কি একটা মেসেজ দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব সমাসে কয়টা, সমস্ত পদে কয়টা পদ পেয়েছি? পূর্বপদ পরপদ দুইটা নাকি? বহুপদী দ্বন্দ্বে যেটা হবে স্যার, বহুপদী দ্বন্দ্বে দুইয়ের অধিক, বহুপদ মানে কি? দুইয়ের অধিক পদ। তাহলে দুইয়ের অধিক, দুঃখিত একটু ডিটেলসে লিখি, সমস্ত পদে, সমস্ত পদে দুইয়ের অধিক, দুইয়ের অধিক বা দুইয়ের বেশি সমসমান পদ থাকলে, সমসমান পদ থাকলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। কিরকম দেখেন একটু উদাহরণ দেখেন। সাহেব বিবি গোলাম, এটা আপনাদের বইয়ে প্রায় দেওয়া থাকে। সাহেব বিবি গোলাম। একই রকম ভাবে হাত পা নাক মুখ, হাত পা নাক মুখ চোখ। জাতি ধর্ম বর্ণ, জাতি ধর্ম বর্ণ আমরা ব্যবহার করি না? প্রচুর ব্যবহার করি। ছেলে বুড়ো নারী পুরুষ, ছেলে বুড়ো নারী পুরুষ, এরকম অনেক শব্দ ব্যবহার করি। এখন স্যার এগুলোর আগে তো দুইটা পদ ছিল, পূর্বপদ পরপদ মাঝখানে ওয়ার এবং বসা দিচ্ছি, ব্যাস বাক্য হয়ে গেছে। এখন এগুলো ব্যাস বাক্য কিভাবে করবো? মনে রাখবেন শেষের দুই পদের মাঝে ওয়ার এবং বসবে, শেষের দুই পদের মাঝে ওয়ার এবং বসবে, আর বাকিগুলোর আগে কমা বসবে। যেমন হাত কমা পা কমা নাক কমা মুখ চোখ, শেষ দুই পদ। এই দুই পদের মাঝে আপনি ও আর এবং যেখানে একটা কিছু বসাইলেই হয়ে যাবে ব্যাস বাক্য। দ্বন্দ্ব সমাস এই পর্যন্ত আলোচনা। এক শেষে দ্বন্দ্ব আছে, আপনাদের লাগে না, ওটা আপার লেভেলের ক্লাসে লাগে, এই কারণে ওটা পড়াচ্ছি না, ওটা অন্য কোনো প্রসঙ্গে আসলে বলে দেবো। আমাদের দ্বন্দ্ব সমাস এই পর্যন্তই প্রচলিতভাবে লাগে, তো এই পর্যন্ত পড়ালাম।
এবার আসি আমরা 2 নম্বর সমাসে। দ্বিগু সমাস তুলনামূলক ছোট, মুহূর্তের মধ্যে মানে 2-3 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। ওটা কোনো প্রকারভেদ নাই, কোনো শাখা প্রশাখাও নাই। 2 নম্বর সমাস ছিল আমাদের দ্বিগু সমাস। দ্বিগু সমাস কিভাবে চিনব? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে। পূর্বপদে কি হয়েছে? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে, শব্দ থাকে অবশ্যই। তারপরে হচ্ছে পরপদের অর্থের গুরুত্ব থাকে, অর্থের গুরুত্ব থাকে। গুরুত্ব থাকে। তারপরে সমস্ত পদটি একত্রিত বা মিলিত ভাব প্রকাশ করে। একত্রিত বা মিলিত ভাব প্রকাশ করে। আর ব্যাস বাক্য কিভাবে করব? ব্যাস বাক্যের সমাহার বসে। ব্যাস বাক্যে সমাহার বসে। অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেকগুলো ব্যাপার না, উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য। তার মানে পূর্বপদে কি থাকবে? পূর্বপদটা চিন্তা হবে, সেখানে সংখ্যাবাচক শব্দ, পরপদের অর্থের গুরুত্ব থাকে, পরপদের অর্থের গুরুত্ব। তারপরে সমস্ত পদটি একত্রিত বা মিলিত ভাব বোঝায়। আর সর্বশেষ ব্যাস বাক্যে সমাহার বসে। আমাদেরকে এগুলো একটু মনে রাখতে হবে দ্বিগু সমাস বুঝতে হলে। এবার তাহলে একটু উদাহরণ দেখি স্যার, উদাহরণ দেখলে আরো একটু স্পষ্ট হব। চলেন উদাহরণে দেখেন, আমরা চৌরাস্তা একটা শব্দ ব্যবহার করি। চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা বলতে আলটিমেটলি আমরা ব্যবহারের ক্ষেত্রে কাকে বুঝি? মানে এদিক থেকে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা এসেছে। তাহলে চৌরাস্তা বলতে আমরা কি এই যে 4 দিক থেকে আসছে, এদিকটা একটা রাস্তা, এদিকটা একটা, এগুলোকে বুঝি? নাকি 4টা রাস্তা যেখানে এসে মিলছে, 4টা রাস্তা যেখানে এসে মিলেছে, তার মানে মিলিত হয়েছে না? তাহলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ আছে না নাই? পূর্বপদের সংখ্যাবাচক শব্দ। চৌরাস্তা বলতে আপনি রাস্তাকে বোঝেন নাকি 4কে বোঝেন? চৌরাস্তা বলতে আপনি কাকে বোঝেন? রাস্তাকে নাকি 4কে? রাস্তাকে। তাহলে পরপদের অর্থের গুরুত্ব। তারপরে বলেছিলাম সমস্ত পদটি একত্রিত বা মিলিত ভাব বোঝাইছে। ওকে, এবার আসি ব্যাস বাক্য। স্যার ব্যাস বাক্য কিভাবে করবো? চৌ মানে 4, সংখ্যাটা লিখে দিলাম 4। রাস্তার সমাহার, ওই যে বলেছিলাম ব্যাস বাক্যে সমাহার বসে, 4 রাস্তার সমাহার। একই রকম অনেক শব্দ আছে, দেখেন স্যার। তেমাথা, ত্রিমোহনী বা ত্রিমোহনা, পঞ্চনদ, পঞ্চবটি, সপ্তডিঙ্গা, সপ্তাহ, সপ্তর্ষি, সপ্তর্ষি। এখানে অহ আছে, ঋষি আছে, এরকম আর অনেকগুলো শব্দ আছে। তো আপনারা এগুলো একটু ব্যাস বাক্য করার চেষ্টা করবেন এটার মতো করে। একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে সপ্ত অহের সমাহার। সপ্ত মানে 7, আর অহের মানে হচ্ছে, অহ শব্দটা হচ্ছে দিন, তাহলে সপ্ত অহের সমাহার। এই হচ্ছে সপ্তাহের ব্যাস বাক্য। একরকম ভাবে সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার। এই হচ্ছে দ্বিগু সমাসের আলোচনা। আজকে আমরা দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস বিস্তারিতভাবেই বোঝার চেষ্টা করলাম। তারপরে হয়তো অনেকের অনেক অস্পষ্টতা থাকতে পারে। যদি স্যার কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই সমাসের পরবর্তী আলোচনাও আছে, কর্মদ্বারা সমাস, তারপরে হচ্ছে তৎপুরুষ সমাস। এর পরবর্তী ক্লাসে আমরা বহুব্রী সমাস, অব্যয়ভাব সমাস করবো। তারপরে 6টা সমাস শেষ করে তারপরে আমরা একটা ক্লাস রাখবো সমাসের আলোচনা।
সমাসের অনুশীলনীর একটা ক্লাস রাখবো। আবার এর আগে আমাদের অপ্রধান সমাসগুলো একটু আলোচনা করব। একই রকম ভাবে অনেকগুলো সমাস আছে, প্রধান সমাসের ভিতরে আছে অনেক অপ্রধান সমাস, এগুলো একটু বিস্তারিত আলোচনা করব, ধারাবাহিকভাবে চলবে। স্যার আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি আমাদের সমাস পরিচিতির প্রথম ক্লাস। আজকে করলাম সমাসের পরিচিতির, দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস, এই দুটো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আবার সমাস নিয়ে আসবো। আজকের ক্লাসের আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝে কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।